হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আগের চ্যাপ্টারটা অর্থাৎ কি স্থিতিস্থাপকতার সমস্ত টপিকগুলো তোমরা আশা করি পড়ে নিয়েছো এবং সেট 1 এবং সেট 2 অঙ্কগুলো করে নেবে। আমি সেট 3 অঙ্কগুলো করাবো। আমাদের স্যারগুলো সব আছেন, ওনারা সেট 1-2 এর হিন্টসগুলো সব দিয়ে দেবেন। তো আজকে দেখো আমরা পড়বো কি হাইড্রোস্ট্যাটিক্সের পার্ট 1 বা উদস্থিতিবিদ্যা। হাইড্রোস্ট্যাটিক্সটা কি? পদার্থবিদ্যার যে শাখায় প্রবাহীর ধর্ম নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি হাইড্রোস্ট্যাটিক্স। বা প্রবাহীটা কি জিনিস? প্রবাহী বলতে কি বোঝানো হয়? যেগুলো প্রবাহিত হয়, মানে বয়ে যেতে পারে। যেমন কি তরল, যে কোনো লিকুইড, তরল, গ্যাস, এগুলো হচ্ছে কি প্রবাহী। কঠিন কিন্তু প্রবাহী নয়। বা বলতে পারো কি, একটা তরল যদি থাকে এরকম করে, এটা তরলের ধরনের ফোঁটা পড়ে আছে, মেঝের উপর পড়ে আছে, তাকে তুমি এদিকে ফু দাও। ফু দেওয়া মানে হচ্ছে যে স্পর্শকীয় বল প্রয়োগ করো। ফু দিলে কি হবে? সে তরলটা গড়িয়ে যাবে, ফোঁটাটা। তাহলে একে যদি স্পর্শকীয় বল প্রয়োগ করা হয়, তাহলে সেই স্পর্শকীয় বল সহ্য করতে পারে না বা কৃন্তন পীড়ন সহ্য করতে পারে না। এটা হচ্ছে প্রবাহী কি? প্রবাহী স্পর্শকীয় বল সহ্য করতে পারে না। বাকি বলবো কৃন্তন পীড়ন সহ্য করতে পারে না। তা যখন আমি কি স্পর্শকীয় বল প্রয়োগ করব, তখন সেটা প্রবাহিত হতে থাকবে। এরপর হচ্ছে তাহলে কঠিন পারে কৃন্তন বিকৃতি। দেখো, যখন কৃন্তন বিকৃতি বলতে কি আকার বা আকারের পরিবর্তন করতে চাইবে, তখন সে কী করবে? বাধা দেবে। কিন্তু এর যদি আকারের পরিবর্তন করতে চাও, এ প্রবাহিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বলবো? কৃন্তন পীড়ন প্রযুক্ত হলে প্রবাহীর প্রবহন শুরু হয়। এখানে লিখে রাখতে পারি আমি কি কৃন্তন পীড়ন প্রযুক্ত হলে প্রবাহীর প্রবহন শুরু হয়। অর্থাৎ কি কৃন্তন পীড়ন প্রযুক্ত হলে প্রবাহী প্রবাহিত হতে থাকে। এরপর দেখবে প্রবাহীকে, যে কোনো প্রবাহী বলতে কি একটা পদার্থ, গ্যাসের কি যে নির্দিষ্ট আকার বা আয়তন নেই, তরলের কোনো কি হচ্ছে নির্দিষ্ট আকার বা আয়তন নেই, এদের কি নির্দিষ্ট আকার আয়তন কিছুই নেই, আকার আয়তন নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। ঠিক আছে, ফ্লোরে রেখে দিলে কি হবে? সেটা গড়িয়ে চলে যাবে। এরপর দেখবে, ধরো এরকম 3টে পাত্র নাও। ঠিক আছে, 3টে একই রকম পাত্র ধরে নাও। এখানে হচ্ছে কি ভি আয়তনের আছে, এটা একটা ভি আয়তনের লিকুইড আছে, এটা হচ্ছে কি ভি আয়তনের লিকুইড আছে। এটা হচ্ছে কত? লিকুইড 1, এটা লিকুইড 2, এটা লিকুইড 3। 3টে লিকুইডেরই আয়তন হচ্ছে ভি। তাহলে এদের ভর কি সমান হবে? এদের ভর সমান হবে কি? অ্যান্সার হচ্ছে কি না। তাহলে কেন সমান হবে না? তাদের আয়তন একই আছে। তাহলে কোন জিনিসটা এদের মধ্যে পার্থক্য করে দিচ্ছে, ভর আলাদা হচ্ছে না? সেটা হচ্ছে কি ঘনত্ব। ঘনত্ব মানে কি? একক আয়তনে ভরটা হচ্ছে কি ঘনত্ব। যার ঘনত্ব যত বেশি হবে তার ভর তত বেশি হবে। এখানে এফেক্টিং ফ্যাক্টরকে কারণ হচ্ছে কি? কারণ ঘনত্ব আলাদা।
তিনটে লিকুইড নিয়েছি, তিনটে আলাদা লিকুইড নিয়েছি, ধরবে এদের ঘনত্ব আলাদা যদি হয়, মানে ভর যদি একই না হয়, তাহলে কী হবে, অবশ্যই তাদের ঘনত্ব আলাদা হবে। আর ঘনত্ব আলাদা হওয়া মানে ঘনত্ব, তাহলে ঘনত্বটা কি, একটা পদার্থের, যে কোনো পদার্থের বা প্রবাহীর একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করা হয় ঘনত্ব দিয়ে। তাহলে ঘনত্ব কি জিনিস, ঘনত্ব বা ডেনসিটি, এটাকে প্রকাশ করা হয় কি, ধরে হচ্ছে কি ভি আয়তনের ভর কত, ভি আয়তনের ভর হচ্ছে এম, তাহলে একক আয়তনের ভর কত হবে, এম বাই ভি। এটাকে বলা হয় কি, ঘনত্ব রো দ্বারা প্রকাশ করা হয়, ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়। কোনো পদার্থের একক আয়তনের ভরকে বলা হয় কি, ঘনত্ব। কোনো পদার্থের একক আয়তনের, এটা কি লিখেছি, একক, তো একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব, রো। অনেক সময় ডি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে রো দিয়ে প্রকাশ করা হচ্ছে, ডি দিয়ে প্রকাশ করা হচ্ছে, ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কী পড়লাম তখন, যে উদস্থিতিবিদ্যা কী জিনিস, আমরা প্রবাহী সম্পর্কে, মানে এখানে প্রবাহী বলতে কি, এখানে লিখে রাখবে স্থির প্রবাহী, স্থির প্রবাহীর সকল প্রকার ধর্ম সম্পর্কে আলোচনা হয়। প্রবাহী কোনগুলো, তরল এবং গ্যাসটাকে বলা হয় কি, প্রবাহী, কারণ এরা হচ্ছে কি প্রবাহিত হতে থাকে, মানে এক স্থান থেকে আরেক স্থান বয়ে চলে যায়। কেন বয়ে যায়, এরা হচ্ছে কি স্পর্শকীয় বল বা কৃন্তন পীড়ন সহ্য করতে পারে না, তাই কি হয়, এরা প্রবাহিত হয়। এখানে ভাষাটা কি লেখা হয়েছে, যে কৃন্তন পীড়ন প্রযুক্ত হলে প্রবাহীর প্রবহন শুরু হয়। তারপর কি এলো, যে বললাম একই আয়তনের তিনটে যদি ভর নেওয়া, একই আয়তনের তিনটে পদার্থ নেওয়া হলো, কিন্তু তাদের ভর সমান নয়, তাহলে কোন ধর্মটা আলাদা হচ্ছে, তাদের ঘনত্বের জন্য কি হচ্ছে, ভর আলাদা হচ্ছে। আর একক আয়তনের ভরকে বলা হয় কি, ঘনত্ব। এটা নোট করো, তারপর নেক্সট প্রসিড করছি। এরপর দেখো এই ঘনত্বের ইউনিট কত হবে, ডাইমেনশন ইউনিট কত হবে, ইউনিট, এটা কি আছে, এম বাই ভি, রো ইকুয়াল টু কত হয়, এম বাই ভি। এমটা হচ্ছে কি, যদি আমি সিজিএসএ করি তাহলে কি লিখবো, সিজিএসএ, গ্রাম পার, ভি বলতে কি আয়তন, আয়তনে কি হয় সেমি কিউ, গ্রাম পার সেমি কিউ, আর এসআই হবে কত, কেজি পার মিটার কিউ। দেখো তো 1 কেজি পার মিটার কিউ মানে কত, 1 কেজি ডিভাইড বাই 1 মিটারের কিউ সমান কত হবে, দেখো তো 1 কেজি সমান কত, 1000 গ্রাম, ডিভাইডেড বাই 1 মিটার কিউ মানে কত হবে, 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, তাহলে 100 তার কিউ সেমি কিউ। তাহলে কত আসছে এখানে দেখো তো, 1000 ডিভাইডেড বাই সেমি কিউ, কটা শূন্য কাটবে, 3টে শূন্য কাটবে, তাহলে কত আসছে, 10 পাওয়ার, বা এখানে লিখে রাখো 1/1000 গ্রাম পার সেমি কিউ। কি বলতে পারি এখান থেকে, যে যদি সিজিএস থেকে এসআই যাও, ধরে নাও বলে দিল কি কোনো পদার্থের ঘনত্ব হচ্ছে 3.4 গ্রাম পার সেমি কিউ, এবার তোমাকে এটা কী করতে হবে, এসআই প্রয়োগ করতে হবে। তাহলে কি করবে, এটা সিজিএস, তাহলে এসআই কত হবে, 3.4 ইন্টু 1000 মিটার, কেজি পার মিটার কিউ, কেজি পার মিটার কিউ, এটা হয়ে গেল কি এসআই। তাহলে সিজিএস থেকে এসআই গেলে কি করব, 1000 দ্বারা গুণ করব, এটা খেয়াল থাকে যেন, অ্যাপ্লাই হবে খুব। এবার ডাইমেনশন কত হবে, সিম্পলি বের করে নাও। তো ডাইমেনশন অফ রো ইকুয়াল টু কত হবে, ডাইমেনশন অফ এম বাই ডাইমেনশন অফ ভি কত হবে, এল, এটা কত হবে, এম, এটা হচ্ছে কি এল পাওয়ার 3, অর্থাৎ কত হবে
ml⁻³ এটা হচ্ছে কি এর ডাইমেনশন, মাত্রা। এবার হচ্ছে কি উষ্ণতার ওপর কীভাবে, মানে উষ্ণতা বৃদ্ধির সাথে বা হ্রাসের সাথে এদের পরিবর্তন কেমন হয়। যদি আমি 3টে পদার্থ নিই, কঠিন, তরল এবং গ্যাস, প্রথম কথা হচ্ছে কঠিনটা নেওয়াটাই ভুল আমার এখানে, কারণ হচ্ছে কি আমরা এখানে প্রবাহী সম্পর্কে আলোচনা করছি, কঠিন এর কোনো ব্যাপার নেই। যদিও নেওয়া হয় তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, কঠিনের আয়তন প্রসারণ বেশি হবে না তরলের হবে না গ্যাসের হবে। যদি এত বড় একটা লোহার গোলক নেওয়া হয়, তাকে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় 100°C, তার আয়তন হয়তো খুব সামান্য বৃদ্ধি হবে। তরলকে নিলে সেটাও কী হবে, সামান্য পরিমাণ বৃদ্ধি হবে, কিন্তু গ্যাসের কী হবে, অনেক পরিমাণ বৃদ্ধি হবে। তাহলে এখানে গ্যাসের যদি আয়তন বৃদ্ধি বেশি হয়, তাহলে আয়তন বৃদ্ধি যদি বেশি হয় ভি এর মানটা, তাহলে ঘনত্বের মানটা অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু তরল বা গ্যাসের হচ্ছে কি এই পরিবর্তনটা খুবই কম, মানে ভি এর মানটা খুবই কম চেঞ্জ হবে। হয় তখন ছিল কত 100 সেমি কিউ ছিল, 100° উষ্ণতা বাড়ানোর ফলে তরল বা কঠিনের ক্ষেত্রে হলো দেখি 100.1 সেমি কিউ, 100.1 সেমি কিউ বা 2 সেমি কিউ। তাহলে এটার মানটা ততটা পরিবর্তন হবে না। তাহলে গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব বলার ক্ষেত্রে আমাকে উষ্ণতার দিকে খেয়াল রাখতে হবে, যে ঘনত্বটা কত ডিগ্রি উষ্ণতায় বলা হয়েছে, কারণ বিভিন্ন উষ্ণতাতে বিভিন্ন রকম হয়ে যাবে। এবং যে ঘনত্বের উপর চাপ এবং উষ্ণতার প্রভাব, এবং চাপ বলেছে কি একটা কঠিন পদার্থকে নিয়ে যদি একটা পিস্টনের মধ্যে রাখো, ঠিক আছে, এর মধ্যে দিয়ে যদি গ্যাস রাখা হয়, তাহলে এখানে যদি চাপ প্রয়োগ করা হয় একে সহজে এখান থেকে এতটা সংকুচিত করা যাবে বা প্রসারিত করা যাবে, কিন্তু তরল বা কঠিনকে পারা যাবে না। সেজন্য কি বললাম যে উষ্ণতা এবং চাপের পরিবর্তনের ফলে উষ্ণতা এবং চাপের পরিবর্তনের ফলে গ্যাসের আয়তন অনেক বেশি পরিবর্তন হয়। তাই গ্যাসের ঘনত্ব বলার সময় কি করব, বলার সময় চাপ ও ঘনত্ব উল্লেখ করা দরকার। অর্থাৎ যখনই আমি বলবো কি গ্যাসের ঘনত্ব কত 1 বা 0.00025 গ্রাম পার সেমি কিউ, যখনই কোনো গ্যাসের ঘনত্ব এরকম বললাম, তখন আমাকে সঙ্গে সঙ্গে বলতে হবে কি এটা হচ্ছে কি 30°C আর হচ্ছে কত 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, এরকম বলে দিতে হবে। মানে কত চাপে আমি নিয়েছি সেটাকে আমাকে বলতে হবে। চাপটা আমি এখানে ধরে নিলাম, যা খুশি হতে পারে, বুঝলাম জিনিসটা। আমাকে দুটোকেই উল্লেখ করতে হবে, একটা হচ্ছে কি টেম্পারেচার আর হচ্ছে কি প্রেশার। কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে সেটা বলার প্রয়োজন নয়, কারণ কি কঠিন বা তরলের আয়তন পরিবর্তন খুব কম হয়, কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে বলার প্রয়োজন নয়। কঠিন বা তরলের ক্ষেত্রে বলার প্রয়োজন নেই। এরপর দেখো, তুমি ধরো না ভালো ছেলে গ্রামের, সবাই মনে করে, তো তুমি হচ্ছে একদম সবথেকে টপ গ্রেডের ছেলে ধরে নাও, তো তোমাকে দিয়ে তো সবসময় গ্রামে বাকি ছেলেদেরকে বিচার করলে হবে না। তাহলে কি বাকিগুলো সব খারাপ হয়ে যাবে। বা একটা খারাপ ছেলে আছে, মিডিওকার ছেলে একদম, তার রেসপেক্টে সবাইকে বিচার করলেও হবে না। তাহলে আমরা যখন কি করব, কোনো জিনিসকে তুলনা করব, তখন কি করতে হবে, একটা স্ট্যান্ডার্ড মানকে নিয়ে নিতে হবে, যে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড মান, এটা ঠিক করা হচ্ছে। কারো মানে একটা দেখে করে নিতে মুশকিল আছে। একটা স্ট্যান্ডার্ডকে নিলাম যে হ্যাঁ এই গুণ থাকলে তাকে বলবো আমরা ভালো ছেলে, এবং তার রেসপেক্টে কী করা হয়, বিচার করা হয়।
ঠিক সেরকম পদার্থগুলো কী করা হয়, একটা স্ট্যান্ডার্ড জিনিসকে ধরে নেওয়া হয়, তার সাপেক্ষে অন্যান্য পদার্থের ঘনত্বকে তুলনা করা হয় বা আয়তনকে তুলনা করা হয়। সে স্ট্যান্ডার্ড মানটা কার ধরা হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলকে ধরা হয় কি স্ট্যান্ডার্ড মান। তো 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব কত হয়, 1 গ্রাম পার সেমি কিউ। সিজিএসে এসআই কত হবে, 1000 গ্রাম পার সেমি কিউ, 1000 কেজি পার মিটার কিউ। এটা খেয়াল রাখবে সবসময়, কিন্তু আমি লিখে দেবো যদিও। সেই তাহলে তো কী বললাম, তাহলে কোনো পদার্থের তুলনা করতে গেলে আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের সাপেক্ষে অন্য পদার্থের ঘনত্ব আয়তন আমরা তুলনা করব, ঠিক আছে। এবং তুলনা করলে যে রাশিটা পাওয়া যাবে তাকে বলা হয় কি আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক মানে হচ্ছে কি কারো সাপেক্ষে তুলনা করা, আপেক্ষিক মানে হচ্ছে কারো সাপেক্ষে, ঠিক আছে, এটা নোট করো। এরপর পড়বো কি আমরা স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি বলতে কি বললাম, একটা স্ট্যান্ডার্ড মানের সাথে তুলনা করব। সেটা কি হচ্ছে, একটা স্ট্যান্ডার্ড, কোনটাকে ধরা হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের ঘনত্বকে, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড মান হচ্ছে। এর মান কত, সিজিএসএ কত হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউ, আর এসআই হচ্ছে কত 1000 গ্রাম পার মিটার কিউ, কেজি পার মিটার কিউ। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটিটা কি, কার সাপেক্ষে তুলনা করব, এর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে তুলনা করা হবে তাকে কী করবো, নিচে রাখবো। তাহলে আপেক্ষিক গুরুত্ব স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু কী লিখব, কোনো পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের ঘনত্ব। ঘনত্ব বলতে কি জানি আমরা, এটা m1 বাই ভি, m2 বাই ভি, মানে একই আয়তন নেব, দুটোই একই আয়তন নেব। তা বলতে পারি কি, ভি আয়তনের কোনো পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি উষ্ণতায় ভি আয়তনের জলের ঘনত্ব, এটাও বলতে পারি, ঠিক আছে। এখানে আয়তন নিয়েছি কি, একই আয়তন নিয়েছি, আর একক আয়তনের ভরটাই হচ্ছে কি ঘনত্ব, একক আয়তনের ভরই হচ্ছে ঘনত্ব। প্রথমেই সংজ্ঞাটা লেখা হয়েছিল, একক আয়তনের ভরকে বলা হয় কি ঘনত্ব। তাহলে কি লিখতে পারি আমি, একক আয়তনের কোনো পদার্থের ভর ডিভাইড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তনের জলের ভর। তাহলে এখানেও একক নিয়েছি, এখানেও একক নিয়েছি, এখানে যদি ভি নিই এখানেও কি নেব, ভি নেব, সব জায়গাতে কি হবে সমান বা একই নেব, ঠিক আছে। তাহলে এখানে কি লিখছি, ভি আয়তনের, এই এককটাকে কি করলাম, ভি করলাম, ভি আয়তনের পদার্থের ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি আয়তনের জলের ভর। এটা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব। তাই তুমি যে কোনো একটা দ্বারা প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নাই, যেটা তোমার ইচ্ছা সেটাকেই তুমি বলবে। এখানে ভর লেখা আছে, তার সাথে যদি জি গুণ করে দিই, জি মানে কি হচ্ছে এম জি হয়ে গেল। এখানে ভর বলতে কি এম দেওয়া আছে, তার সাথে যদি জি গুণ করা হয় কবে এম জি, এম জিটা কী বলা হয় ওজন। তাহলে এখানে ভরের জায়গায় কি লিখতে পারি, আমি ওজনও লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো, ভি আয়তনের কোনো পদার্থের ওজন, ওজন বলতে mg বাই ডিভাইড হচ্ছে কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি আয়তনের জলের ওজন।
ঠিক আছে, আমি হয়তো দুটো পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করব, আমার কাছে কি আয়তন মাপার জিনিস নাই, তাহলে কী করবো, একই রকম আয়তন, মানে একটা গ্লাস নিলাম, সেই গ্লাসে কী করলাম, দুটো পদার্থকে একই পরিমাণ নিলাম, ফ্লুইড বলতে কি প্রবাহী, দুটো প্রবাহীকে একই নিলাম, এক গ্লাস করে নিলাম, একদম এক গ্লাস করে নিয়ে গেলাম, ওর ওজন করে নিলাম আর এর ওজন করে নিলাম, তাহলে দুটো ওজনকে ভাগ করে দিলে কী হবে, আমার আপেক্ষিক গুরুত্ব পেয়ে যাব। মানে কি আপেক্ষিক গুরুত্ব বলতে কি একটা সাপেক্ষে আরেকটা কতটা ভারী, যার আপেক্ষিক গুরুত্ব বেশি হবে সেটা তো ভারী হবে, যার ঘনত্ব বেশি হবে তার কী হবে, সেই পদার্থটা ভারী বেশি হবে। অর্থাৎ কি একক আয়তনে ভর যত বেশি হবে, মানে সে কি কম জায়গায় থাকবে। ধরো এতটা পদার্থ আছে, একটা লোহা, দেখবে তোমার যে বাড়িতে 5 কিলো পয়েন্ট থাকে, যদি 5 কিলো যে ওয়েটগুলো থাকে, ওজনগুলো বড় মতো আছে দেখবে, আর যে লোহা বলগুলো ছোড়া হয় সেগুলো এই এতটা গোলক, কিন্তু তার ওজনটা হয় কি তার থেকে বেশি হয়। কেন বেশি হয়? কারণ এটা ঘনত্ব বেশি আর ওই লোহাটার ঘনত্বটা কম। ঠিক আছে, যার ঘনত্ব যত বেশি হবে তার ওজন তত বেশি হবে, তার ভর তত বেশি হবে। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কীভাবে লিখব? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন বা তরল পদার্থের ভর বা ঘনত্ব 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব থেকে যত গুণ হয়, বা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের ঘনত্ব এবং হচ্ছে কি 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্বের অনুপাতকে বলবো, বা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের ঘনত্ব কঠিন বা তরল পদার্থের ওজন এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই জলের ওজন, যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারো। মানে এই দুটো অনুপাতকে বলবো কি আপেক্ষিক গুরুত্ব, এই দুটো অনুপাতকে বলবো কি আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমি সংজ্ঞাটা পজ করে লিখে নিচ্ছি। আমি একটা সংজ্ঞায় লিখছি, তোমাদের বইয়ে দেবো অনেকগুলো দেওয়া আছে, অনেক রকমভাবে দেওয়া আছে, তুমি যেটা খুশি ইউজ করতে পারো। ঠিক আছে, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং হচ্ছে কি 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্বের অনুপাতকে বলা হয় কি আপেক্ষিক গুরুত্ব। তাহলে এটাকে যদি আমি ডি দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করি, এটাকে আমি প্রকাশ করলাম কত, m/v-টাকে d0 দ্বারা প্রকাশ করলাম, আর এটা হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটিকে s দিয়ে। তাহলে আমরা কি লিখতে পারি, s = d/d0। d0টা কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে এর ইউনিট কি হবে, ইউনিট এটা হচ্ছে কি এককহীন, ইউনিটলেস। ঠিক আছে, ডাইমেনশন কত হবে, 1, বাকি লিখবো m⁻0 l⁻0 t⁻0। এটা হচ্ছে কি মাত্রাহীন রাশি এবং এককহীন রাশি। সকল পদ্ধতিতে তুমি সিজিএস, এসআই, এফপিএস যে কোনো পদ্ধতি ইউজ করো না কেন, এর মান হবে কি একই। দেখে লিখবো সকল একক পদ্ধতিতে এটা কি সিজিএস, এসআই, এফপিএস সবেতে কি হবে, এর মান সমান, এর মানটা কোনো সময় পরিবর্তন হবে না। কথা দিলে মানে ডি = মানে কোনো পদার্থের ঘনত্ব, কোনো পদার্থের ঘনত্ব সমান কত হলো, কোন ঘনত্ব ডি = এস আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব d0, এবং 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে কি সর্বোচ্চ ঘনত্ব। এটা কথা হবে সিজিএস এ, কথা হবে সিজিএস এ ডি = কত হবে d0, এসআই এ কত হবে ডি যেহেতু কি বললাম ক্যাপিটাল ডি, ডি = কত হবে এস। ঠিক আছে, আর এসআই কত হবে ডি = 1000 এস। আপেক্ষিক গুরুত্ব বলে দিলে তাহলে আমরা ঘনত্ব বের করে নিতে পারবো, এটা যেন মনে থাকে। আপেক্ষিক গুরুত্ব বলে দিলে আমরা ঘনত্বটাকে বের করে নিতে পারবো, কারণ কি d0 সমান কথা হচ্ছে 1000 kg/m3। এখানে তোমরা কি করবে, এককটা পরে বসিয়ে নেবে। ঠিক আছে, নোট করে নাও এটা।
এরপর দেখো উষ্ণতার সংশোধন বা কারেকশন, টেম্পারেচার কারেকশন। টেম্পারেচার কারেকশন কেন কথাটা আসছে? আমরা জানি কি আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে কি ভি আয়তনে কোনো বস্তু ঘনত্ব ডিভাইড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। তো এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, ভি আয়তনে জলের ভর। তাহলে এই জিনিসটা আমাকে বলে দেওয়া হচ্ছে সংজ্ঞাতে 4 ডিগ্রি উষ্ণতায় জল লাগবে। কারণ লাগবে 4 ডিগ্রি উষ্ণতায় সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে কি সর্বাধিক, সেটা হচ্ছে 1 সিজিএসি। তাহলে এই মুহূর্তে আমার টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি। তাহলে এই টেম্পারেচারটা পাবো কী করে আমি? তাহলে জলটা পাবো কোথায়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। গোটা রুমকে এসি করে 4 ডিগ্রি আনা মুশকিল। আমি যদি বরফ নিয়ে এক্সপেরিমেন্ট করি সেখানে কী হবে? এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড বরফ নিলাম, সেটা 4 ডিগ্রি এলো, 4 ডিগ্রিতে থাকবে কতক্ষণ? খুব অল্প সময়ে। কারণ কি এর উষ্ণতাটা ইনক্রিজ হতে হতে কত যাবে? 35-এ পৌঁছাবে। তাহলে আমি 4 ডিগ্রি উষ্ণতায় জল পাচ্ছি না। আমি পাবো কোন ডিগ্রি উষ্ণতায়? এই মুহূর্তে উষ্ণতা হচ্ছে 35 ডিগ্রি। 35 ডিগ্রি জল নিয়ে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি টি ডিগ্রি ধরলাম। তাহলে এই টি ডিগ্রি জল নিয়ে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। আমি 4 ডিগ্রি পাচ্ছি না, তাহলে আমি এই টি ডিগ্রি জলটাকে 4 ডিগ্রির সাথে তুলনা করে নেবো। কতটা পার্থক্য তুলনা করতে পারলে হয়ে যাবে? ফ্র্যাকশনটা কতটা? আমি এই টি ডিগ্রিতে পেলাম, তাহলে কি করব? টি এর সাথে 4 ডিগ্রি রিলেট করে নেবো, সম্পর্ক করে নেবো, তাহলেই আমার কারেকশনটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি করব, এখানে আছে কত? ভি আয়তনে বস্তুর ভর, ভি আয়তনের বস্তুর ভর, এখানে ডিভাইড বাই করলাম কত? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি আয়তনের জলের ভর ইন্টু, আমার তো সংজ্ঞাটা নাই, আমার সংজ্ঞা সেটা রাখতেই হবে। এটাকে আমি শিফট করলাম এখানে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি আয়তনের জলের ভর। তাহলে এটাকে আমি এক্সট্রা নিয়ে এসেছি, তো এই টার্মটাকে আমি এক্সট্রা নিয়ে এসেছি, তাহলে ওপরে লিখে দিই, তাহলে কেটে যাবে। কত হবে? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি আয়তন জলের ভর। দেখো তো এটা যদি কাটাকুটি করে দিই তাহলে এই জিনিসটাই থাকলো। তাহলে জিনিসটাকে আমি একই রাখলাম, জিনিসটাকে আমি একই রেখেছি, এখানে যা আছে এখানেও তা আছে, খালি এই দুটো টার্মকে কি এক্সট্রা গুণ মানে ভাগ করে মানে একটাতে গুণ করলাম আর নিচে গুণ করে দিলাম। কেটে কেটে কিন্তু একই থাকবে, ঠিক আছে? কিন্তু আমি কাটবো না এখানে। এবার তাহলে এটা কি লিখবো? তাহলে এইটা যেটা পাচ্ছি আমি হচ্ছে কি এইটা এক্সপেরিমেন্ট করছি আমি এখানে। আমি 4 ডিগ্রি পাইনি, কথা পেয়েছি টি ডিগ্রি উষ্ণতায় ভি আয়তনের জলে ভর পেয়েছি। তাহলে এটা হচ্ছে কি নির্ণীত আপেক্ষিক গুরুত্ব। এটাকে বলবো কি আমরা? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্ণীত আপেক্ষিক গুরুত্ব। আর এটা কি হবে তাহলে? এটা দেখো এখানে আয়তনে বস্তুর ভরের জায়গায় কি আছে? জলের ভর আছে। আর এখানটা কি আছে? 4 ডিগ্রি উষ্ণতায় ভি আয়তনে জলের ভর। তাহলে এটা কি নির্দেশ করছে? এখানে বস্তুর জায়গাতে আমি জলও রাখতে পারি, অন্য তরলও রাখতে পারি, যা খুশি রাখতে পারি। তাহলে এর সাথে এর তো পার্থক্য আছে একটা, কারণ এর ঘনত্ব সর্বাধিক, এর ঘনত্ব আলাদা। তাহলে এটাকে বলবো কি আমরা? 4 ডিগ্রি উষ্ণতায় বা টি ডিগ্রি উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব বলতে পারি। কারণ এখানে যদি বস্তুর জায়গায় বস্তু রেখেছি বলে এখানে হচ্ছে বস্তুর আপেক্ষিক গুরুত্ব, তাহলে এখানে জল রাখলে কি হবে? জলের আপেক্ষিক গুরুত্ব। কারণ আমার এখানে হচ্ছে কি টি ডিগ্রি আছে, এখানে 4 ডিগ্রি আছে, তাহলে এই দুটো পার্থক্য আছে, কোনো অসুবিধা নাই। তাহলে এটাকে বলবো কি আমরা? যে টি ডিগ্রি উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব, এই মানটা কি থাকে? একটা টেবিল দেওয়া থাকে ল্যাবে, সেই টেবিলে কি থাকে? এর মানগুলো দেওয়া থাকে। 1 ডিগ্রিতে কত হবে, 2 ডিগ্রিতে কত হবে, 5 ডিগ্রিতে কত হবে, 6 ডিগ্রিতে কত হবে, 7 ডিগ্রিতে কত হবে, এরকম সব মান দেওয়া থাকে। 4 ডিগ্রিতে এর মান কত? 1। 4 ডিগ্রিতে এর মান হচ্ছে 1, ঠিক আছে? এবার 27 ডিগ্রি, 35 ডিগ্রি, 50 ডিগ্রি সব দেওয়া থাকবে টেবিলে। তাহলে এই মানটা কি হবে? টেবিল থেকে পাবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? গণিত টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আপেক্ষিক
গুরুত্ব। কোনো অসুবিধা? ঠিক আছে, তাহলে এটা হলো কি টি ডিগ্রি উষ্ণতায় নির্ণীত আপেক্ষিক গুরুত্ব। তুমি এখানে টি ডিগ্রিটা নাও দিতে পারো, যা খুশি হতে পারে হোক না কেন। তাহলে নির্ণীত আপেক্ষিক গুরুত্ব সেটা কত ডিগ্রি উষ্ণতায়, যে উষ্ণতায় তুমি কারেকশন করছো, ইন্টু কত হবে টি ডিগ্রি উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব। এই মানটা কি বললাম, টেবিলে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে উষ্ণতা কারেকশন করার প্রয়োজন কি বললাম, যে আমরা যে সময় ল্যাবে এক্সপেরিমেন্ট করা হয় বা পরীক্ষা করা হয় সেই সময় 4 ডিগ্রি উষ্ণতায় জল পাওয়াটা সম্ভব হয়ে পড়ে না, সেই জন্য কী করা হয়, আমাদের উষ্ণতা কারেকশন করা হয়। ঠিক আছে, নোট করে নাও এটা। এরপর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এবং হচ্ছে ঘনত্বের মধ্যে পার্থক্য কি। পার্থক্য যদি এরকম করি, পার্থক্য এটা আপেক্ষিক গুরুত্ব আর হচ্ছে ঘনত্ব। পার্থক্য হবে 1 নম্বর কি দেবে, সংজ্ঞা দিয়ে দেবে, ডেফিনেশন, এর ডেফিনেশন দেবে। কি ডেফিনেশন দেবে, আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা কি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বস্তুর ঘনত্ব এবং 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। এখানে ঘনত্ব কাকে বলা হয়, একক আয়তনের ভরকে বলা হয় কি ঘনত্ব। আর এটা কি দেবো এখানে, এটা হচ্ছে কি একক এবং মাত্রাহীন, এটা কি আছে মাত্রা কত হবে এল টি পাওয়ার এল পাওয়ার -3। আর একক কত বলবো, একক হচ্ছে গ্রাম পার সেমি কিউ বা হচ্ছে কি কেজি পার মিটার কিউ। তাহলে একক আছে, ওর একক নেই। ঠিক আছে, এটা কি বলবো, এর সকল পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বের মান একই, সমস্ত পদ্ধতিতে মান একই। আর এর হচ্ছে কি বিভিন্ন পদ্ধতিতে মান আলাদা। আলাদাটা কি কি, যেমন হচ্ছে কি জলের ক্ষেত্রে কথা হবে সিজিএসএ 1 গ্রাম পার সেমি কিউ, এসআইএ 1000 কেজি পার মিটার কিউ। এফপিএসও আলাদা হবে। তার দরকার হয় দুটো যে কোনো একটা এক্সাম্পল দিলেই হবে। তাহলে পার্থক্যটাও করে রাখবে। ঠিক আছে, এবং এটা মনে রাখবে কি এই যে উষ্ণতা আপেক্ষিক গুরুত্ব মানে কি, উষ্ণতা বৃদ্ধিতে জলের আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্বের পরিবর্তন, বা বলতে পারো কি জলের ঘনত্বটা খুবই সামান্য পরিবর্তন হয়। মানে 4 ডিগ্রি উষ্ণতাতে কথা হয় 1 হয়, তার থেকে কম বা বেশিতে কথা হবে 997 হবে, হয়তো 998 হবে, এরকম একটা হবে। ঠিক আছে, বা 999 এরকম পরিবর্তন হবে, দশমিকের পর 2 শূন্য পরিবর্তন হবে। ঠিক আছে, নোট করে নাও এটা। এরপর দেখো দুটো পদার্থ যাদের আপেক্ষিক গুরুত্ব বলা আছে S1 S2, এদেরকে মিক্সড করে দেওয়া হলো। মিক্সড করে দিলে একটা হচ্ছে কি সম আয়তনে আর একটা হচ্ছে কি সম ভরের। তাহলে তাদের মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব কত হবে। দেখো আপেক্ষিক গুরুত্বের সাথে ঘনত্বের সম্পর্ক আছে। আমরা কি বলেছিলাম, ডি ইকুয়াল টু ডি নট ইন্টু এস, বা এটা লিখতে পারি কত, রো ইকুয়াল টু রো নট ইন্টু এস। বা এটাকে আমি লিখবো কি স্মল ডি লিখতে পারি, স্মল ডি মানে ঘনত্ব ইকুয়াল টু রো নট ইন্টু এস আপেক্ষিক গুরুত্ব। তাহলে এটা হবে কি 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্বটা কী হবে, সবসময় একই হলো। তাহলে আমি কী করবো, দুটো মিক্সড করে দিলাম। মিক্সড করে দিলে কী হবে, তাহলে ঘনত্বের পরিবর্তন হবে। আমি সেই ঘনত্বের পরিবর্তনটা যদি বের করতে পারি তাহলে আমি আপেক্ষিক গুরুত্ব পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমার, যে ঘনত্বের কত হচ্ছে মিশ্রণের সেটা আমরা বের করব। হ্যাঁ দেখো, মনে করো এ একটা পদার্থ আর এ একটা পদার্থ। ঠিক আছে, এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কত S2, এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কত S1, এর আয়তন হচ্ছে V, এর আয়তন হচ্ছে V। ঠিক আছে,
তাহলে এর ঘনত্ব কত হবে? এর ঘনত্ব যদি আমি D1 ধরি তাহলে D1 কত হবে? রো ইন্টু S1। এর কথা হবে D2 ইকুয়াল টু রো ইন্টু S2। রোটা কি? রো হচ্ছে কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। আমি ধরে নিলাম, এটা ধরি। তাহলে এখানে যখন মিশ্রণ হয়ে গেল তাহলে মিশ্রণের কথা হবে মিশ্রণের ঘনত্ব কত হবে? ঘনত্ব ডি সমান কত হবে? তাহলে কি মোট ভর বাই কত হবে? মোট আয়তন। এটাই তো ঘনত্ব। তাহলে এখানে দেখো তো মোট আয়তনটা আমার জানা আছে। কত জানা আছে আমার? এখানে ভি প্লাস ভি সমান 2v জানা আছে। তাহলে মোট ভর কত হবে? এর ভর কত হবে? আমরা জানি কত? এম বাই ভি ইকুয়াল টু রো বা ডি ঘনত্ব। তাহলে এম কত হবে? ভি ইন্টু ডি। এটা হবে কি না? তাহলে এর কথা হবে M1 ইকুয়াল টু কত হবে? ভি ডি 1। এর কথা হবে M2 ইকুয়াল টু ভি ইন্টু D2। হবে কি না? তাহলে এখানে কি লিখবো? ভি ইন্টু D1 প্লাস ভি ইন্টু D2। এবার ডি এর মানগুলো বসাও, পুট করো। তাহলে কত আসছে দেখো এখানে, যে তাহলে ডি ইকুয়াল টু আসছে ভি ইন্টু D1 এর মান কত? রো S1 প্লাস ভি ইন্টু রো S2 ডিভাইডেড বাই 2v। এক কাজ করো, কমন নিয়ে নাও, ভি রো কমন নাও, ডিভাইড বাই ভি করো। এটা কত হবে? S1 প্লাস S2 ডিভাইড বাই 2। এটা কত হলো? রো ইন্টু S1 প্লাস S2 ডিভাইড বাই 2। তাহলে এটা কি ফর্মুলা? এটা সে আবার তো সেই এরকম এলো ফর্মুলাটা। ডি সমান মিশ্রণের ঘনত্ব সমান কত হচ্ছে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের ঘনত্ব ইন্টু আপেক্ষিক গুরুত্ব। তাহলে মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব কোনটা? এটা হচ্ছে কি মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব। অতএব মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব কত হবে? অতএব মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে কত? S1 প্লাস S2 বাই 2। তাহলে সম আয়তনে মিশ্রণ করলে কি হবে? তার আপেক্ষিক গুরুত্ব কত হবে? গড় হবে, দুটো যোগফল বাই 2, দুটো যোগফল বাই 2। ঠিক আছে। ঠিক সিমিলারলি যখন সম ভরে করব তখন এখানে ভি ধরেছিলাম, এখানে কি ধরবো? এম ধরবো। তাহলে এম পেয়ে গেলাম। আমাকে বের করতে হবে কি? তখন এম দেওয়া আছে, তাহলে ভি বের করতে হবে। এটা নোট করো, তবে দেখাচ্ছি, নোট করে নাও এটা। এবার দেখো যখন সমভরে মিশ্রণ করছি তখন কি ধরবো? এর ভর ধরবো কত? এম। এর ভর ধরলাম কত? এম। কোনো অসুবিধা? কারণ এরও ভর এম, এরও ভর এম, সমভরে মিক্স করছি। এর ঘনত্ব কত হলো? ডি ইকুয়াল টু রো ইন্টু S1। এর কথা হবে D2 ইকুয়াল টু রো ইন্টু S2। একই হবে জিনিসটা। ঠিক আছে। তাহলে কত? মিশ্রণের ঘনত্ব কত হবে? ডি ইকুয়াল টু মোট ভর বাই মোট আয়তন। এখানে মোট ভরটা কত দেওয়া আছে? এম প্লাস এম দেওয়া আছে। মোট আয়তনটা বের করতে হবে। তাহলে আয়তন কত? এর আয়তন প্লাস এর আয়তন সমান হচ্ছে কি? মোট আয়তন। আমরা জানি কি বললাম, যে এম বাই ভি সমান হচ্ছে কত? রো। তাহলে ভি কত হবে? এম বাই রো হচ্ছে কত? ভি। এম বাই রো হচ্ছে ভি। তাহলে এর কথা হবে V1 ইকুয়াল টু কত হবে? এম বাই রো 1। এর কথা হবে V2 ইকুয়াল টু এম বাই রো 2। তাহলে এর আয়তন পেয়ে গেলাম, এর আয়তনে পেয়ে গেলাম। তাহলে কত হবে এটা? এম বাই রো 1 প্লাস এম বাই রো 2। ঠিক আছে। একই রকম জিনিস করলাম, মানগুলো খালি পাল্টে গেল একটুকু। ওর প্রথমটার ভি বলে দেওয়া ছিল, দ্বিতীয়টার এম বলে দেওয়া আছে। আর ভি বলা থাকলে এম বের করতে হবে, এম বলা থাকলে ভি বের করতে হবে। তাহলে এখানে কত আসছে? কত? ডি মিশ্রণ কত হবে? এটা 2m ডিভাইডেড বাই কত আসছে? এম বাই রো 1 বলতে কোনটা হবে? এটা রো 1 এর জায়গায় লেখো D1 লেখো, সুবিধা হবে এটা। সরি, এটা ভুল হলো একটুকু। এটাকে আমি D1 লিখছি, এটাকে D1 লিখে দিলাম, D2। ঠিক আছে।
কোনো অসুবিধা? D1 হচ্ছে D2, করতে হবে D1 প্লাস D1 এর মান কোনটা গো? এটা হচ্ছে মানটা কত, D1 এর মান রো ইন্টু S1, রো ইন্টু S1 প্লাস M বাই রো ইন্টু S2। এখান থেকে M বাই রো কমন নাও, তাহলে কমন নিচ্ছি কত, M ইন্টু M বাই রো কমন নিলাম। এখানে থাকলো কত, 2 থাকলো, এখানে থাকলো কত 1 বাই S1 প্লাস 1 বাই S2। এটা কেটে গেল, হলো কত রো ইন্টু 2 বাই S2। কত আসবে এটা আমার, 2 রো ইন্টু 2S1 S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। তাহলে এটা হচ্ছে কি 4 ডিগ্রি ঘনত্ব জলের ঘনত্ব, আর এটা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব। অর্থাৎ মিশ্রণে আপেক্ষিক গুরুত্ব কত হবে, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্বের মান। কত হবে 2 ইন্টু S1 S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। বোঝা গেল? একই রকম জিনিস, সিম্পল জিনিস, খুবই সিম্পল, নোট করে নাও এটাও। এবার দেখো একই রকম অঙ্ক, আগেরটা চেয়েছিল আপেক্ষিক গুরুত্ব, এখানে চেয়েছে ঘনত্ব। মানে এখানে কত রো ইন্টু S1 এর জায়গায় আমি কি এখানে যদি বস্তু ঘনত্ব লিখে দিই, তো যেটা হবে সেটাই চেয়েছে। এখানে কি বলা আছে, 3টে তরলের ঘনত্বের অনুপাত বলা আছে x:y:z, তাদের সমভরে আর সম আয়তনে মিশ্রণ করা হলো। তো সমভরে মিশ্রণ করলে কি হবে, তাদের ভরগুলো দেওয়া আছে, শুধু আয়তনগুলো নিচে বসিয়ে দিলেই হবে, তাই তো? তাহলে এখানে দেখো কি করব, তোমরা একটা পদার্থ আছে, একটা পদার্থ আছে, আর একটা অপদার্থ আছে, তাই তো? তোমরা অপদার্থ, এমন এমন ছেলে আছো সেটা ভাবতে গেলে অবাক লাগে যে তোমরা আরএমএন মিশনের স্টুডেন্ট। এখানে দেখো এর ঘনত্ব কত বলেছে, অনুপাত x:y:z। ধরে নিচ্ছি কি এটা ভর হচ্ছে কত m, এটার ভর হচ্ছে m, এটার ভর হচ্ছে m, কারণ কি বলা আছে সমভরে, তার 3টে ভর সমান। এর ঘনত্ব কত ধরবো, এটা D1 সমান ধরলাম কত x ইন্টু d, এটা D2 সমান ধরলাম কত xy ইন্টু d, আর কথা হচ্ছে D3 সমান কত ধরছি z ইন্টু d। তাহলে এই 3টে ঘনত্ব পেয়ে গেলাম। আমাকে কি বের করতে হবে, মিশ্রণের ঘনত্ব। তাহলে আমরা জানি কি মিশ্রণের ঘনত্ব সমান কত হবে, মিশ্রণের ঘনত্ব ডি মিক্স সমান কত, মোট ভর বাই মোট আয়তন। এখানে মোট ভর কত বলা আছে, m প্লাস m প্লাস m। তাহলে এর আয়তন কত হবে, V1 সমান কত হবে, কত বলেছিলাম V1 = m বাই রো, V1 = m বাই রো। তাহলে কত কত m বাই D1 কত হবে V2 = m বাই D2, এখানে V3 কত হবে m বাই D3। তাহলে কত হবে এটা m বাই D1 প্লাস m বাই D2 প্লাস m বাই D3। আমাকে কার টার্মে লিখতে হবে, x:y:z, এই আকারে লিখতে হবে, মানে x y z এর শুধু এইটা বলে দেওয়া আছে তো রাশি, তাহলে এর হিসাবে লিখবো, আমরা বের করব। তাহলে কত হলো আমার ডি মিক্স সমান কত আসছে দেখো তো, এখানে 3m হলো। এবার দেখো D1 এর মান বলেছে কত x ইন্টু d, তাহলে কত আসছে m বাই x ইন্টু d প্লাস m বাই y ইন্টু d প্লাস m বাই z ইন্টু d। কোনো অসুবিধা? নো অসুবিধা, ঠিক আছে। এবার দেখো এখানে m বাই d কমন নাও, তাহলে m বাই d কমন নিলা, সরি ওপরে 3m থাকলো, নিচে কি হলো m বাই d কমন নাও, তাহলে কথা হচ্ছে 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z। ঠিক আছে, এটা হবে কি হবে না? এরপর দেখো
এটাকে কেটে দাও, কেটে দাও, তাহলে থাকলো পরে কি, কেটে থাকবে পরে যে অতএব ডি মিক্স ইকুয়াল টু আসছে 3 ডিভাইডেড বাই 3D ডিভাইড বাই 1/x প্লাস 1/y প্লাস 1/z। ঠিক আছে, তাহলে এটাকে লিখবো কীভাবে? এরপর ধর নাও তোমাকে বলে দেওয়া আছে কি যে x ইজ টু, ধর নাও y ইজ টু জেড, এটাকে বলে দেওয়া আছে কি 1:2:3 এই অনুপাতে বলা আছে। 3 অনুপাত কত হবে? ডি 2D আর 3D। তখন কি লিখবো? প্রথমটির কত হবে এটা? 3/1/x প্লাস 1/y প্লাস 1/z গুণ, যদি এই অনুপাত দেওয়া থাকে, ঠিক আছে। x এর মান হচ্ছে কত? 1, y এর মান হচ্ছে 2, z এর মান 3, তাহলে কত হবে? তাহলে 3/1 প্লাস 1/2 প্লাস 1/3 কত হবে এটা? 2/2 6 লসগু হলো 3 বাই এখানে 6 লসগু হলো 6 প্লাস 3 প্লাস 2, তাহলে কত হবে? 18/11 গুণ। তোমাকে এমন কিছু বলে দিবে যেখান থেকে তুমি ডি এর মানটা বের করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি মিক্সারের ঘনত্ব, এটা নোট করে রাখবে। এরপর কি করবো আমরা? সম আয়তনে মিক্সড করব। সম আয়তনের ক্ষেত্রে কি হবে? এখানে আয়তনটা বলা থাকবে, ভরটা বের করে নেবো। এখান থেকে যদি আপেক্ষিক গুরুত্ব বলতো তাহলে কি করতাম? এখানে আছে কত? ঘনত্ব দেওয়া আছে, এর সাথে কি হতো? S1 S2 গুণ হয়ে যেত। কত হয় আমাদের ঘনত্ব সমান কত জানি আমরা? এখানে ঘনত্ব এসেছিল কত? ডি সমান কত জানি আমরা? D1 ইকুয়াল টু রো ইন্টু S1। তো ডি এর জায়গায় কি বসাতাম? রো ইন্টু S1। D1 এর জায়গায় কত হতো? রো ইন্টু S1, মানে এখানে একটা কি হতো? একটা S1 গুণ হতো, তাহলেই অঙ্কটা হয়ে যেত। ঠিক আছে, খেয়াল রাখবে, নোট করো। এরপর হচ্ছে আমি কি সম আয়তনে এখানে কি নিলাম? এটাকে ভি, এটাকে নিলাম কি ভি, এটাকে নিলাম ভি, বাকি একই থাকলো। তো সম আয়তনে দেওয়া থাকলে কি হবে? আয়তনগুলো দেওয়া আছে, আয়তনে কি দেওয়া আছে? ভি প্লাস ভি। এখানে M1 M2 M3টা আমাকে বের করতে হবে। তাহলে কত হবে? M1 কত হবে? M ইকুয়াল কত হবে? ভি ইন্টু D1, তাহলে M1 ইকুয়াল টু ভি ইন্টু D1 হবে কি না? M/V সমান হচ্ছে রো, তাহলে M ইকুয়াল টু কত হবে? ভি রো, তাহলে M1 ইকুয়াল টু ভি ইন্টু D1, M2 ইকুয়াল টু কত হবে? ভি ইন্টু D2, আর কত হবে? M3 ইকুয়াল টু ভি ইন্টু D3। মানগুলো পুট করে দাও। এরপর কত হবে এটা? ডি মিক্স ইকুয়াল টু কত হবে? ভি ইন্টু D1 প্লাস ভি ইন্টু D2 প্লাস ভি ইন্টু D3 ডিভাইডেড বাই 3V, অর্থাৎ কত আসছে? D1 প্লাস D2 প্লাস D3/3। ঠিক আছে, বা এটা কি লিখবো? কত হচ্ছে এটা? ডি বলতে কত? x ইজ টু ডি, ইন্টু ডি প্লাস y ইন্টু ডি প্লাস জেড ইন্টু ডি ডিভাইড বাই 3, অর্থাৎ কত আসছে এখানে? ডি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3 মিক্স। এই ফর্মুলাটা ইউজ করতে পারো বা এই ফর্মুলাটাও ইউজ করতে পারো, এই ফর্মুলাটাও ইউজ করতে পারো। ঠিক আছে, নোট করো। এখানে তুমি আগের ফর্মুলাটা এটা ইউজ করতে পারতে, এটাকে ইউজ করতে পারতে। ডি মিক্স আগেরটা ক্ষেত্রে ডি মিক্স ফর ভলিউম, সেম ভলিউম কত হতো? এখানে লিখতে কত যে 1 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই এটা কত হবে? ডি, তাহলে কত হবে? 1/D1 প্লাস 1/D2 প্লাস 1/D3। এটাও করা যেত। তাহলে এই ফর্মুলাটাকেও ইউজ করতে পারো কার ক্ষেত্রে? সম আয়তনের ক্ষেত্রে। আর এটা হচ্ছে কি সম ভরের ক্ষেত্রে, সরি এটা হচ্ছে সম ভর, আর এটা হচ্ছে সম আয়তন।
ঠিক আছে, নোট করে নেবে, অঙ্কগুলো তোমার বইয়ে করা আছে, দেখবে একটু ভালো হবে। ভালো থেকো, হ্যাভ এ নাইস ডে।